নেপালে বিভিন্ন পক্ষের মতভেদ প্রকাশ্যে সামলাবেন কিভাবে নয়া প্রধানমন্ত্রী? কি ছিল আন্দোলনে উস্কানির ভিডিওগুলো? লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে ভীতিকর পরিস্থিতি। এবার যুক্তরাজ্যেও কি শুরু হবে অভিবাসী তাড়ানোর অভিযান? মসজিদে প্রচারের পরও সমালোচিত নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী কুমো। অটুট থাকবে কি প্রতিপক্ষ মামদানির ভোট ব্যাংক? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জেনজি প্রজন্মের আন্দোলনে সরকার পতনের পর দায়িত্বে আসা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আগামী 5 মে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের সহযোগী পক্ষের সাথে রাজনৈতিক দলগুলোর মতভেদ প্রকাশ্যে আসছে। এমন অবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি ও সময়ে নির্বাচন কি দিতে পারবেন নয়া প্রধানমন্ত্রী? মূলত সামাজিক মাধ্যমে রাজনীতিবিদদের সন্তানদের কিছু ভিডিওর সূত্র ধরে পুঞ্জীভূত ক্ষোভ সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কি ছিল এসব ভিডিওতে? এসব দেখে কেন ফুঁসে উঠেছিল নেপালের তরুণ প্রজন্ম? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমাহীন দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে গণবিদ্রোহের মুখে নাটকীয়ভাবে সরকার পরিবর্তনের সাক্ষী হল নেপাল। টানা এক সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। কিন্তু প্রশ্ন হল, কয়েক মাস ধরে চলা বিক্ষিপ্ত আন্দোলন কিভাবে পেল চূড়ান্ত গতি? সরকারের পতন ঘটানো জনবিস্ফোরণের পেছনে কী ছিল মূল কারণ? অনেকদিন থেকেই বেকারত্ব ও তীব্র দারিদ্র্যের মাঝে টিকে থাকার সংগ্রামে হিমশিম খাচ্ছে নেপালের সাধারণ তরুণরা। অথচ দেশটির রাজনীতিবিদদের সন্তানেরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের বিলাসবহুল ভ্রমণ ও দামি পোশাক আশাকের প্রদর্শনী করে আসছিল। রাজনৈতিক পরিবারগুলোর চরম দুর্নীতি ও বিলাসী জীবনযাপনের এসব চিত্রই উস্কে দেয় বিক্ষোভের চূড়ান্ত আগুন। মূল কারণ ছিল দুর্নীতি। যারা দেশ শাসন করছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা সবাই গলা অবধি দুর্নীতির মধ্যে জড়িয়েছিল। ফলে উন্নয়ন কম হয়েছে। কিন্তু তবুও যুবকেরা লড়াই করছিল কর্মসংস্থানের জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল তারা। কিন্তু প্রতিটি নেপো বেবি মানে রাজনীতিবিদদের সন্তানেরা কাটাচ্ছিল বিলাসী ও নিশ্চিন্ত জীবন। এই বৈষম্য তরুণদের ভেতর এক বিপ্লবী ক্ষুধা তৈরি করেছে। জনরোষ নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে ওলি সরকার। কিন্তু নিষেধাজ্ঞার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ডিজিটাল যুগে কণ্ঠরোধের প্রচেষ্টা উল্টো সরকারের জন্যই ডেকে আনে শেষ বিপর্যয়। পরিস্থিতি সামাল দিতে সরকার নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছিল। অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তরুণরা আওয়াজ তুলতে পারত, নিজেদের কথা বলতে পারত। এসব মাধ্যম বন্ধ করে যুবকদের কণ্ঠ দমিয়ে দেওয়া হয়েছিল। আর একসময় এটার বিস্ফোরণ ঘটতই। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। 2008 সালে রাজতন্ত্র অবসানের পর থেকেই একের পর এক রাজনৈতিক অস্থিরতার কবলে পড়েছে নেপাল। দুর্বল অর্থনীতি, কর্মসংস্থানের অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি তরুণ প্রজন্মকে বারবার রাস্তায় নামতে বাধ্য করেছে। উত্তাল পরিস্থিতি শেষে রাজধানী কাঠমান্ডুতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে। দোকানপাট খুলছে, চলছে পাবলিক যানবাহন। বিক্ষোভে অংশ নেয়া তরুণেরা আশাবাদী আবারও ঘুরে দাঁড়াবে নেপাল। আমি মনে করি এই বিপ্লব ইতিহাসের পাতায় বেঁচে থাকবে। সত্যি একটি ভালো ঘটনা ছিল। আগামীতে আমি চাই আমার নেপাল, আমার দেশ দুর্নীতিমুক্ত হোক। আমাদের কোনো সুযোগ ছিল না। এখন আমি মনে করি ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু হবে। নিজের দেশে তারা কাজ করতে পারবে, অবদান রাখতে পারবে। আমি মনে করি এটা সবার জন্যই চমৎকার। নেপালের ভঙ্গুর অর্থনীতি, কর্মসংস্থানের সংকট ও অস্থিরতা মোকাবেলায় এখন প্রয়োজন যোগ্য নেতৃত্ব। আগামী 5 মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এই মুহূর্তে বড় প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি কি পারবেন শান্তিপূর্ণ ভোটের আয়োজন করতে? হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে নেপালে ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছেন দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। বলা হচ্ছে এর এখতিয়ার নেই প্রেসিডেন্টের। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওবাদী সেন্টার সহ
8টি দল যৌথ বিবৃতিতে দাবি করেছে পার্লামেন্ট বিলুপ্ত করে প্রেসিডেন্টের ঘোষণা অসাংবিধানিক, যদিও এটি অন্যতম দাবি ছিল সরকার পতনের মূল ভূমিকা রাখা আন্দোলনকারীদের। এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করে অভ্যন্তরীণ সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছেন। আহতদের দেখতে হাসপাতালও পরিদর্শন করেছেন তিনি। গত সপ্তাহে জেনজি প্রজন্মের বিক্ষোভে সরকার পতন হলেও সহিংসতায় প্রাণহানি হয়েছে অন্তত ৭২ জনের। ভাঙচুর, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয় প্রায় ২৫০০ কোটি রুপির। পর্যটন মৌসুম শুরুর আগে ব্যাপক হারে বাতিল হয় হোটেল বুকিং। অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ আর পাল্টা কর্মসূচিতে উত্তাল যুক্তরাজ্যের লন্ডন সহ বিভিন্ন শহর। দাবি আদায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের হুমকিও এসেছে অভিবাসন বিরোধী কর্মসূচি থেকে। লক্ষাধিক মানুষের অংশগ্রহণে উগ্র ডানপন্থীদের এই কর্মসূচির সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কও। থমথমে পরিস্থিতিতে উদ্বেগ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় সামনে অন্ধকার দেখছেন যুক্তরাজ্যের বসতি করা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। চাপের কাছে নতি স্বীকার করবে কি স্টারমার সরকার? যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যেও কি শুরু হবে অভিবাসী বিতরণের ধরপাকড়? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এবার বিক্ষোভকারীদের ঢল নামল যুক্তরাজ্যের লন্ডন শহরে। সেন্ট্রাল লন্ডনে ইউনাইট দ্য কিংডম নামের অভিবাসন বিরোধী এই বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। 13 সেপ্টেম্বর দুপুরে অভিবাসন বিরোধী কর্মী ও ডানপন্থী নেতা টমি রবিনসন এ বিক্ষোভের ডাক দেন। রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পুলিশের হিসাবে এই বিক্ষোভে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। তবে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় আনুমানিক 1.5 লাখ মানুষ হাজির হয়েছিলেন এই বিক্ষোভে। আয়োজকদের বিভিন্ন নেতা বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন। এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘ 18 মিনিটের সেই বক্তব্যের এক পর্যায়ে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দেন ইলন মাস্ক। Another 4 years or whatever the next election is. It's too long. Something's got to be done. There's got to be a dissolution of parliament and a new vote held. আয়োজনে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ও ব্রিটেনের পতাকা হাতে যোগ দেন। এছাড়া মিছিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও দেখা যায়। মিছিলে তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন। অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে না পারা যুক্তরাজ্য সরকারের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এটা আমাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এখানে অনেক বয়স্করা আছেন যারা আমাদের জন্য এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, কিন্তু তারা এখন রাস্তায় পড়ে আছেন, কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু অবৈধ অভিবাসীরা এসে 4 তারকা হোটেলে থাকছে, বিনামূল্যে খাওয়া দাওয়া এবং বিশ্রামের সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা বর্তমান সরকারের জন্য অপমানজনক। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং ইচ্ছেমতো নতুন নতুন নিয়ম বানাচ্ছে। এত অগোছালো সরকার আমি আগে কখনো দেখিনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনে চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফ্যাসিস্ট মিছিল হয় কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদ র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেয়েছিল। এ সময় বিক্ষোভকারীরা 2টি বিক্ষোভের মধ্যবর্তী এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। পরে অতিরিক্ত কর্মকর্তাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে মোতায়েন করা হয়। র্যালি থেকে আনুমানিক 25 জনকে আটক করেছে পুলিশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই প্রথম মসজিদে গিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচার চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। কারো কারো মতে স্বতঃস্ফূর্ত নয়, বরং সমালোচনা এড়াতেই এমন পদক্ষেপ। এতদিন তিনি অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে নির্বাচনী প্রচার চালালেও মসজিদ ছিল তালিকার বাইরে। সমালোচকরা বলছেন মুসলিমদের প্রতি সহমর্মী হয়ে নয়, ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির ভোট ব্যাংক কাটতেই এমন কৌশল নিয়েছেন কুমো। কৌশল কাজে আসবে কি? মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাতে পারবেন কি কুমো? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট।
বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে উপস্থিত মুসল্লিদের সালাম দিতে সক্ষম হন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো। মসজিদে তার উপস্থিতিতে খানিকটা বিস্মিতই মুসল্লিরা, কেননা এর আগে কখনোই মসজিদে দেখা যায়নি তাকে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রচারণা শুরুর পর নিয়মিত গির্জা, সিনাগগ ও শিখ মন্দিরে গেছেন, কিন্তু এড়িয়ে গেছেন মসজিদ। এ নিয়ে কুমোর ব্যাপক সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিতর্কের সময় মামদানি কুমোর কাছে জানতে চেয়েছিলেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসেবে 10 বছর দায়িত্ব পালন করার সময় শেষ কবে কোনো মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি। ওই প্রশ্নে হিমশিম খেয়ে যান কুমো, কোনো সদুত্তর দিতে পারেননি। যা হোক, অবশেষে মসজিদে দেখা গেল দলীয় প্রাইমারিতে হেরে পরে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো কুমোকে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ফুতা ইসলামিক সেন্টারের মসজিদ এটি। এদিন মসজিদে হাজির হয়ে মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির মুসলিমদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে কুমোর এই উপস্থিতি দেখিয়েছে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে মামদানির কাছে হারের পর থেকে কুমো নির্বাচনী প্রচারের ব্যাপারে আরও সরাসরি কৌশলের পথ বেছে নিয়েছেন। সাম্প্রতিক বিভিন্ন জরিপের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কুমো ডেমোক্র্যাট প্রার্থী মামদানির চেয়ে অনেক পিছিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এরিক অ্যাডামসও বেশ পিছিয়ে আছেন তার চেয়ে। এরপরও কুমো যদি মেয়র নির্বাচিত হন তবে মুসলিমদের প্রতি মনোযোগী হবেন, এই আশাবাদ জানিয়েছেন ফুতা ইসলামিক সেন্টারের ধর্মীয় নেতা মামাদু দিয়ালো। তিনি বলেন, অনেক মুসল্লির কাছেই কুমোর গভর্নর থাকার সময়ের স্মৃতি ভালো। ট্রাম্পের প্রথম মেয়াদে কুমো প্রবলভাবে মুসলিম প্রধান দেশগুলোর ওপর চাপানো ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিলেন। টুইন টাওয়ারের কাছাকাছি মসজিদ নির্মাণকেও সমর্থন করেছিলেন তিনি। 2017 সালের জানুয়ারিতে কুমো বলেছিলেন, একজন নিউ ইয়র্কার হিসেবে আমি ইহুদি, একজন নিউ ইয়র্কার হিসেবে আমরা সবাই একই সম্প্রদায়ের। তবে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তার প্রতিদ্বন্দ্বীরা, বিশেষত জোহরান মামদানি অভিযোগ তোলেন, এ যাত্রায় নির্বাচনী প্রচারের সময় কোনো মসজিদ বা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে না যাওয়াই প্রমাণ করে কুমো নিউ ইয়র্ক সিটির বৈচিত্র্যের সঙ্গে সাযুজ্য রাখতে ব্যর্থ। সব মিলিয়ে অনেক মুসল্লি কুমোর এই মসজিদে হাজির হওয়াকে সেভাবে গুরুত্ব দেননি। তাদের মতে নির্বাচনের এই পর্যায়ে এসে কুমোর এই আগমন নিছক মতলববাজি। তিনি মামদানির মুসলিম ভোটে ভাগ বসাতে চাইছেন। অনেকে বলছেন কুমোর সময় শেষ, এখন নতুন চিন্তাভাবনা করে এমন রাজনীতিক দরকার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় শান্তি প্রতিষ্ঠার স্বার্থে কাতারে থাকা হামাসের শীর্ষ নেতাকে হত্যার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুকে মূল বাধা উল্লেখ করে বিক্ষোভে নেমেছেন ইসরায়েলিরা। মতভেদ মিটমাটে ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সস্ট্রিক ইসরায়েলের রাজধানী তেল আবিবে যান। কাতারের দোহায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের টানাপোড়েন মিটমাটেই এই সফরের মূল লক্ষ্য। সাংবাদিকদের প্রশ্নে তিনি আবারও বলেছেন, দোহায় ইসরায়েলের হামলা ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলার পর নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ৩,৪০০ অবৈধ ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দেওয়ার বিষয়টিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচ্য সূচিতে রয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে নেতানিয়াহু দাবি করেছেন, গাজাবাসীর সুরক্ষাকে গুরুত্বপূর্ণ মনে না করায় যুদ্ধবিরতির সমঝোতা বাধাগ্রস্ত করছে হামাস। এই জন্য দোহায় নির্বাসিত হামাস শীর্ষ নেতা খলিল আল হায়াকে দায়ী করে তাকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। অথচ শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্তের জন্য উল্টো নেতানিয়াহুকে দায়ী করে বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলের তেল আবিবে। বিক্ষোভে অগ্রণী ভূমিকা রাখা গাজার জিম্মি স্বজনদের অভিযোগ, যুদ্ধবিরতির সমঝোতার পরিণতির কাছাকাছি আসলেই হামলা চালিয়ে ভণ্ডুল করে দিচ্ছে নেতানিয়াহু। তাকে জিম্মির মুক্তির মূল বাধা বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। ফিলিস্তিনের গাজা শহরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ পরিচালিত স্কুল, আশ্রয় কেন্দ্র ছাড়াও গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়ে আরও অন্তত ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে প্রতি ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে আবাসিক ভবন আর বিভিন্ন স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে নিরাপদে সরে যেতে পর্যাপ্ত সময়ও দেওয়া হচ্ছে না। গাজা সিটি দখলের জন্য ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে সতর্কতামূলক লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রশাসন। আল ওয়াদিতে খাদ্যের খোঁজে
খোঁজে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে প্রায় 2 বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 64,800 ছাড়িয়েছে। আহত হয়েছে 1.5 লাখেরও বেশি। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অসংখ্য ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলের চলমান অভিযানে একদিনে গৃহহীন হয়েছে 6,000-এরও বেশি বাসিন্দা। এবার ক্যান্সারের টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। বিজ্ঞানীরা জানিয়েছেন নয়া ভ্যাকসিন এন্ট্রারোম্যাক্সি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যাবে। বিশ্লেষকদের ধারণা, পশ্চিমাদের বিরুদ্ধে ভূরাজনৈতিক কৌশলের নতুন অস্ত্র হতে যাচ্ছে এটি। শুরুতে সীমিত আকারে প্রয়োগ করা হবে রাশিয়ার জনগণের ওপর। কবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাবে, হাতের নাগালে আসবে সাড়া ফেলে দেয় এন্ট্রারোম্যাক্সি। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। ক্যান্সার নিরাময়ে যুগান্তকারী এক আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। সম্প্রতি দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন তারা এন্টারোমিক্স নামের এক বিশেষ ভ্যাকসিন তৈরি করেছেন, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যাবে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ভ্যাকসিন মানবদেহে ক্লিনিক্যাল পরীক্ষা পর্যায়ে প্রবেশ করেছে এবং প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। আর এই খবর বৈজ্ঞানিক অঙ্গনে যেমন আলোড়ন তুলেছে, তেমনই প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই প্রথম ক্যান্সার ভ্যাকসিন? এটি কিভাবে তৈরি হলো? সাধারণ রোগীরা কবে থেকে ব্যবহার করতে পারবেন? দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এন্টারোমিক্স ভ্যাকসিন আসলে mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এই প্রযুক্তি আগে কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে। তবে পার্থক্য হলো প্রতিটি রোগীর টিউমারের জেনেটিক প্রোফাইল অনুযায়ী আলাদাভাবে এই ভ্যাকসিন তৈরি করা হয়। অর্থাৎ একজন রোগীর ক্যান্সার যেভাবে কোষকে আক্রমণ করছে, সেই অনুযায়ী ভ্যাকসিনে বিশেষ নির্দেশনা দেওয়া হয়, যাতে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সার কোষকে চিনে ধ্বংস করতে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক মানব পরীক্ষায় ভ্যাকসিনটি 100% কার্যকর বলে দাবি করা হয়েছে, যদিও পরীক্ষার সংখ্যা সীমিত এবং দীর্ঘমেয়াদী ফলাফল এখনও অজানা। প্রশ্ন আসতে পারে, এটাই কি বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিন? আসলে না, এর আগেও প্রতিরোধমূলক ভ্যাকসিন তৈরি হয়েছে, যেমন HPV ভ্যাকসিন, যা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে চিকিৎসামূলক বা থেরাপিউটিক ভ্যাকসিন হিসেবে এন্টারোমিক্সকে নতুন সম্ভাবনা বলা হচ্ছে। তাই ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বায়োএনটেক এবং মডার্নার মতো কোম্পানিগুলোও এ ধরনের গবেষণা করছে, কিন্তু রাশিয়া দাবি করছে তারা এর ব্যবহারিক প্রয়োগে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে গেছে। 2025 সালের মধ্যে রাশিয়ায় সীমিত আকারে চালু হতে পারে ভ্যাকসিনটি। GXP নিউজের একটি প্রতিবেদনে এমনটি বলা হচ্ছে। তবে বিশ্বব্যাপী অনুমোদন ও ব্যবহার শুরু হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, বড় আকারের ট্রায়াল সম্পন্ন করা এবং নিরাপত্তা যাচাই করা, এসব ধাপ এখনও বাকি। ফলে এখনই এটিকে ক্যান্সারের চূড়ান্ত চিকিৎসা হিসেবে দেখা ঠিক হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 90 লাখ মানুষ ক্যান্সারে মারা যান এবং নতুন রোগীর সংখ্যা প্রায় 2 কোটি। যদি এন্টারোমিক্স বা এ ধরনের কোনো ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়, তাহলে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হতে পারে। রাশিয়ার ভ্যাকসিনটি নিয়ে ভূরাজনৈতিক প্রশ্ন উঠেছে। নিউজউইকে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া হয়তো এই ভ্যাকসিনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ইতিহাসে দেখা গেছে, বড় ধরনের চিকিৎসা আবিষ্কার আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সাহায্য করে। তবে চিকিৎসা বিজ্ঞানে গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে স্বচ্ছ তথ্য ও স্বাধীন বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া উপায় নেই। এন্টারোমিক্স এখনও পরীক্ষার পর্যায়ে থাকলেও এটি ক্যান্সার চিকিৎসায় নতুন এক দিগন্ত খুলে দিতে পারে। যদি বড় আকারে ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয় এবং আন্তর্জাতিক অনুমোদন মেলে, তবে এটি হবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বড় মাইলফলক। আর বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে এই রাশিয়ার ভ্যাকসিন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।